আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নতুন গল্প নিয়ে চলে আসলাম। চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমি এখন আমার ঘরের বিছানায় শুয়ে আছি। আমার শরীরের সবগুলো অংশ এখন অচল। আমি চাইলেই নড়তে পারি না। শুধু আমার চোখগুলো আর মস্তিষ্ক এখনও বেঁচে রয়েছে। আমার পাশে আমার স্ত্রী জুলেখা বসে আছে। সে আজ নতুন একটা লাশ নিয়ে ঘরে ঢুকেছে। লাশটা একটা ৬-৭ বছরের বাচ্চা মেয়েটার গলা দিয়ে এখনো রক্ত পড়ছে। বুঝলাম, হয়তো কোনো বাচ্চা মেয়েকে সবেমাত্র ছুরি দিয়ে গলায় আঘাত করে খুন করেছে জুলেখা। বিকট শয়তানি হাসি দিয়ে শব্দ করে হাসছিল। জুলেখা একটা ছুরি এনে বাচ্চা মেয়েটাকে নিয়ে বসলো। এরপর ছুরি দিয়ে মেয়েটার গলা থেকে মাথাটা আলাদা করলো। এরপর মাথা নিয়ে আমাদের ঘরের ফ্রিজে রাখলো। ফ্রিজে এই নিয়ে 13টা বাচ্চা মেয়ের মাথা রয়েছে। এরপর জুলেখা আবার লাশের কাছে ফিরে এলো। এরপর লাশের গলায় জিহ্বা ঢুকিয়ে বাচ্চারা যেভাবে পাইপ দিয়ে জুস খায় সেভাবে মেয়েটার পুরো শরীর থেকে রক্ত চুষে চুষে খেয়ে মেয়েটার শরীর রক্ত শূন্য করে দিল। এরপর জুলেখা মেয়েটার শরীর থেকে একটা অংশ আলাদা করতে লাগলো এবং বন্য পশুদের মতো সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। জুলেখা মেয়েটার শরীর ছুরি দিয়ে গলা থেকে মাঝ বরাবর 2 ভাগ করে ফেলল। তারপর মেয়েটা বুকে বাম পাশ ছিদ্র করে হাতটা বের করে তৃপ্তি সহকারে খেতে লাগলো। একের পর এক মেয়েটার পুরো শরীর খেয়ে ফেললো সে। আমি চোখ বড় বড় করে অনেক ঘৃণার সাথে তার এই নোংরামো দেখছিলাম। আমার চিৎকার করে বলতে মন চাচ্ছে, থামাও এইসব জুলেখা, আর এত নিষ্ঠুর হইও না মানুষের প্রতি। তবে আমার কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি এই দৃশ্য দেখতে চাই না ভেবে চোখটাও বন্ধ করতে পারছি না, কারণ আমি আমার চোখ বন্ধ করতেও অপারগ। একটু পর জুলেখা আমার কানের কাছে এসে বলল, 13টা বাচ্চার মাথায় জোগাড় হয়ে গেছে, আর মাত্র 8টা মাথা লাগবে। এতদিন একটু কষ্ট করে বেঁচে নাও, কথা দিচ্ছি এরপর আমি তোমার মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়ে আসব। এটা বলেই হো হো করে হাসতে লাগলো। আমি আর তার কথা শুনতে পারছিলাম না, তবে এর কোনো উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। এরকম একটা পিচ্চাস বউয়ের সাথে বেঁচে থাকার ইচ্ছাটাও নেই আমার। আমি মনে মনে শুধু বিধাতার কাছে মৃত্যু কামনা করি, এর চেয়ে বেশি আর কিছুই না। তবে আমি কোনো পিচ্চাস মেয়েকে বিয়ে করিনি। আমার সাথে এই ঘটনার শুরু আজ থেকে 6 মাস আগে। আমি সবেমাত্রই পড়ালেখা শেষ করি। তারপরে একটা নতুন কোম্পানিতে চাকরি পেয়ে যাই। স্যালারিটাও বেশ ভালো ছিল। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম, তাই তারা আমার বিয়ের জন্য পাগল হয়ে যায়। আমি বাধ্য হয়েই বাবা মায়ের চাপে বিয়ের জন্য রাজি হয়ে যাই। জুলেখা নামের একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে যায়। আমাদের দুজনেরই একে অপরকে পছন্দ হয়। সব কিছুই ঠিক চলছিল। তবে বিয়ের আগে হঠাৎ একদিন জুলেখা তার পরিবার আর আমার কাছে বায়না ধরে যে সে নাকি তার ভার্সিটি থেকে শিক্ষা সফরে সুন্দরবনের পাশেই একটা জঙ্গলে যাবে। সেখানে তারা 3 দিনের জন্য থাকবে। জুলেখা এমনভাবে আমাকে অনুরোধ করেছিল যে আমি আর তাকে না করতে পারিনি। তবে তখন কে জানতো যে জঙ্গলে ঘুরতে যাওয়ার অনুমতি দেওয়াটাই আমার কাল হয়ে দাঁড়াবে। ওইখানে থাকার সময় রোজই জুলেখার সাথে আমার কথা হতো। তবে 3য় দিন কল করে তার নাম্বার বন্ধ পাই। এরপর জানতে পারি যে সেখানেই নাকি জুলেখাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কথাটা শুনে বেশ অবাক হয়ে ছুটে যাই তাকে খুঁজতে। টানা 7 দিন জঙ্গলে পুলিশ সহ আমরা খোঁজাখুঁজির পর জঙ্গলে অনেক ভেতরে একটা গাছের নিচে অজ্ঞান অবস্থায় আমরা জুলেখাকে পাই। জুলেখার কাছে জানতে চাই যে জুলেখা কিভাবে জঙ্গলের এত ভেতরে চলে আসলো। জুলেখা বলল যে সে নাকি জানেই না কখন 7 দিন কেটে গেছে, এটাও সে বুঝেনি। এরপর থেকে একেবারে বদলে যায় জুলেখা। বেশ অদ্ভুত ব্যবহার করতে থাকে সে। আমার সাথেও আগের মতো কথা বলে না সে। তবে এরপর আমার সাথে জুলেখার বিয়ে হয়ে যায়। তবে জুলেখা আর স্বাভাবিকভাবে আমার সাথে তেমন কথা বলে না। তার বাবা মার সাথেও জুলেখা অপরিচিত মনে হয়। আমি কিছুই বুঝতে পারলাম না, তবে সব কিছুই স্বাভাবিকভাবে গ্রহণ করি। আমার আর জুলেখার বিয়ের দিন হঠাৎ করেই শুনতে পারি আমাদের বাড়িতে বেড়াতে আসা একটা 8 বছরের বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সবাই পুরো বাড়ি পুরো এলাকা খুঁজে মেয়েটাকে পাইনি। তবে আমাদের বিয়েটা ভালোভাবেই হয়ে যায়। এরপর আমাদের বিয়ের রাতে আমরা দুজনেই ঘুমিয়ে পড়ি। তবে মাঝরাতে কারো একজনের হাড় চিবানোর শব্দে ঘুম ভেঙে যায় আমার।
ঘুম থেকে উঠে দেখি জুলেখা আমার পাশে নেই, আর শব্দটা ঘরের ওয়াশরুম থেকে আসছিল। আমি ঘরের খাটের নিচ থেকে একটা রক্তাক্ত দাগ দেখতে পাই, যেটা ওয়াশরুম পর্যন্ত ছড়িয়ে আছে। রক্তের দাগ দেখে এমন মনে হচ্ছে যে কোনো একটা মৃত বস্তুকে টেনে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আমি বেশ ভয় পেয়ে যাই। ভয়ে ভয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম আর ডাকছিলাম, জুলেখা, তুমি কোথায়? তুমি কি ওয়াশরুমে? আমাকে ভয় দেখানোর জন্য এসব করছো, তাই না? তবে ওয়াশরুমের ভেতর থেকে কোনো শব্দ আসেনি, শুধু হাড় কামড়ানোর শব্দটি আসছিল। আমি ওয়াশরুমের ভেতরে তাকিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। জুলেখা একটা মেয়ের শরীর ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছিল। আমি মেয়েটার মুখ দেখে চিনতে পারলাম, আরে এটা তো সেই মেয়ে আজ আমাদের বাড়ি থেকে হারিয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে ভয়ে তো আমার পুরো শরীর অবশ হয়ে আসছিল। আমি জুলেখাকে প্রশ্ন করলাম, জুলেখা, তুমি কি পাগল হয়ে গেছো? এগুলো কি করছো? হ্যাঁ, এভাবে একটা মানুষ আরেকটা মানুষকে কিভাবে হত্যা করে খেতে পারে? তুমি কি পশু হয়ে গেছো? আমি এখন আমার বাড়ির সবাইকে ডাকছি। এই বলে যেই আমি আমার বাবা মাকে ডাকতে যাচ্ছিলাম, হঠাৎ আমার গলা থেকে শব্দ বের হওয়া বন্ধ হয়ে গেল। আমি আর সামনের দিকে হাঁটতে পারছিলাম না। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। জুলেখা আমাকে উঁচু করে বিছানায় শুইয়ে দিল আর কানে কানে আমাকে বলল, সবেমাত্র একটা খুন করেছি, আরও পুরো পৃথিবী হত্যা করা বাকি। আমি একের পর এক হত্যা করব, আর সাক্ষী থাকবে তুমি। আর তুমি এখন থেকে প্যারালাইজ, যা দেখবে আর শুনবে তার কাউকে বলতে পারবে না। এই বলে অট্টহাসিতে ফেটে পড়ল। এরপর সবাই ভাবে আমি প্যারালাইজ হয়ে গেছি। এরপর থেকে একে একে আরও মানুষকে হত্যা করতে থাকে সে। আমার চোখের সামনে জুলেখা আমার বাবা মা দুজনকেই হত্যা করে ছিঁড়ে খায় তাদের দেহ। এরপর তার নিজের মা বাবাকেও এনে খুন করে নিজের ক্ষুধা মেটায়। আমি সব কিছুই দেখতে পাচ্ছিলাম, তবে কোনো কিছুই বলার শক্তি ছিল না আমার। এরপর হঠাৎ একদিন একের পর এক বাচ্চা মেয়েকে এনে আমার সামনেই তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায় জুলেখা। আজ সে 13 নম্বর বাচ্চাকে হত্যা করলো। আরও 7 জনকে হত্যা করতে পারলে নাকি জুলেখা অমরত্ব লাভ করবে। আমি বুঝতে পারছিলাম না যে জুলেখার শরীরে কোন পিশাচের আত্মা প্রবেশ করেছে। হয়তো ওই জঙ্গল থেকেই জুলেখার কিছু হয়েছিল। ওই 7 দিন যে নিখোঁজ ছিল জুলেখা, তখনই ওর সাথে কিছু হয়েছিল। তবে কি হয়েছিল এর উত্তর আমার জানতেই হবে। কিন্তু এই পিচার বউ আর প্যারালাইজ শরীর নিয়ে কিভাবে এর রহস্য ভেদ করব? তবে একটা দারুণ বুদ্ধি এলো মাথায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।